সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ৬ শ্রেণীর জমির ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা। ধরা পড়লেই দিতে হবে জরিমানা, হতে পারে জেল। সুপ্রিয় ভিউয়ার্স, এই ৬ শ্রেণীর জমি কোনগুলো এবং কিভাবে বুঝবেন যে এই জমিগুলো ক্রয় বিক্রয় নিষিদ্ধ, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, বর্তমান সরকার জমি ব্যবস্থাপনাকে একদম নিখুঁত এবং ভেজাল মুক্ত করতে এবং আসল মালিকরা যেন জমির ভোগ দখল পায় বা ভোগ দখল করতে পারে এবং সরকার যেন ভূমি ব্যবস্থাপনাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, এজন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করা হয়েছে এবং সরকার প্রায় ১,০০০ কোটি টাকার একটি অনুদান দিয়েছেন এই ব্যবস্থাটি বাস্তবায়ন করার জন্য। এর আওতায় ৬ শ্রেণীর জমিকে ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে এবং এক্ষেত্রে প্রথম জমি হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে অমীমাংসিত জমি বা অবিভক্ত জমি হয়ে থাকে তাহলে সেগুলো ক্রয় বিক্রয় করা থেকে নিষেধ করা হয়েছে বা বিরত থাকতে বলা হয়েছে। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অবিভক্ত জমি ক্রয় করে এবং ওই জমিগুলো ভোগ দখল করে, পরবর্তীতে তিনি নানান ধরনের বিপদে পড়বেন। এবং এই অবিভক্ত জমিগুলো হচ্ছে ওয়ারিশ সম্পত্তিগুলো, যেগুলো সহ অংশীদাররা যারা রয়েছে বা ওয়ারিশ যারা রয়েছে তারা নিজেদের মধ্যে হয়তো মুখে মুখে সম্পত্তিগুলো ভাগাভাগি করেছে, কিন্তু তারা সম্পত্তিগুলোর নিজেদের মধ্যে ভাগাভাগির পরে কোনো দলিল তৈরি করে নাই এবং সেই দলিল দ্বারা পরবর্তীতে জমি যে আইনগত প্রক্রিয়া রয়েছে সেগুলো বাস্তবায়ন ছাড়াই কারো কাছে বিক্রয় করার চেষ্টা করে বা করে দেয়। অর্থাৎ আপনার যে ওয়ারিশান সম্পত্তি আপনি ক্রয় করেছেন, আগে আপনাকে দেখতে হবে যে ওই সকল সম্পত্তি যদি ওয়ারিশান হয় তাহলে যারা সহঅংশীদার রয়েছে একত্রে তাদের মধ্যে সম্পত্তি ভাগ বন্টন হয়েছে কিনা। এক্ষেত্রে মৌখিক ভাগ বন্টন কিংবা সম্পত্তির দখল রয়েছে এগুলো দেখলেই হবে না, তাদের মধ্যে বাটোয়ারা দলিল হয়েছে কিনা এবং ওই দলিলটি রেজিস্ট্রি করা হয়েছে কিনা এবং ওই রেজিস্ট্রিকৃত দলিলে যে সম্পত্তিটি বিক্রয় করার কথা বলা হচ্ছে সেই সকল সম্পত্তি আপনার ওই সকল ব্যক্তির নামে ওই বাটোয়ারা বন্টন দলিলে রয়েছে কিনা, তবেই ওই সকল সম্পত্তি ক্রয় করতে হবে। তাছাড়া এই ধরনের সম্পত্তি ক্রয় করে কেউ যদি ভোগ দখল করে তাহলে পরবর্তীতে ওই সকল সম্পত্তি অন্য যে সহঅংশীদাররা রয়েছে যারা সম্পত্তির মালিক এবং যে ব্যক্তিদ্বয় বিক্রয় করেছেন সেই ব্যক্তিদ্বয়ের সহঅংশীদার, তারা কিন্তু আপনার কাছ থেকে সম্পত্তিটি বের করে নিতে পারে এবং এক্ষেত্রে আপনি কিন্তু নিরুপায় এবং এই বিষয়টি কিন্তু কঠোরভাবে বলা হচ্ছে। তাই এই বিষয়টি মাথায় নিয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় করতে হবে। এরপরে আরেক শ্রেণীর সম্পত্তি হচ্ছে নামজারিবিহীন সম্পত্তি এবং নামজারি যদি জাল করে তৈরি করা হয় কিংবা ভুয়া দলিল দ্বারা তৈরি করা হয় তাহলে ওই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে। এক্ষেত্রে যে সম্পত্তিটি আপনি ক্রয় করছেন সেই সকল সম্পত্তি যদি নামজারি না করা থাকে তাহলে যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতে চাচ্ছে ওই ব্যক্তির কাছে সম্পত্তি ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। যদি কোনো ক্ষেত্রে নামজারি থাকে এবং ওই নামজারি করার মাধ্যমটা কি, তিনি ঘুষ প্রদান করে ভুয়া বা অবৈধ পন্থায় নামজারি করেছে কিনা এই বিষয়টি নিশ্চিত হতে হবে এবং এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই সকল ব্যক্তির ওই জমিগুলোতে দলিল রয়েছে কিনা এবং সেই দলিলটি তার আসল দলিল কিনা এবং বৈধ প্রক্রিয়ায় তৈরি হয়েছে কিনা এই বিষয়টি নিশ্চিত হতে হবে, তারপরে জমি ক্রয় করতে হবে। তাছাড়া ওই ক্রয় বিক্রয়টাকে অবৈধ বলে বিবেচিত করে দুইজন ব্যক্তিকে, অর্থাৎ যে ক্রয় করবে এবং যে বিক্রয় করবে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারবে ইচ্ছা করলেই যে সকল ব্যক্তি জমির আসল মালিক তারা বা সরকার। এরপরে আরেক শ্রেণীর সম্পত্তির কথা বলা হচ্ছে, সেটি হলো যদি কোনো সম্পত্তি যেগুলো দোবানালা ছিল বা সরকারি নদী ছিল বা সরকারি খতিয়ানভুক্ত সম্পত্তি, সেই সকল সম্পত্তি ভরাট করে পরবর্তীতে বিক্রয় করে দেওয়া হয়েছে বা বিক্রয় করার কথা বলা হচ্ছে। এ বিষয়ে ভূমি মালিকদেরকে একটু সচেতন থাকতে হবে, কেননা আমাদের দেশে এখন অনেক এমন সম্পত্তি রয়েছে যেগুলো আজ থেকে 10 বছর বা 20 বছর আগে ভরাট করা হয়েছে, কিন্তু সেই সকল সম্পত্তি এখনো খতিয়ানে দোবানালা হিসেবে বিবেচিত আছে এবং অনেক সময় দেখা যায় সেই সকল সম্পত্তি সরকারি আওতাভুক্ত, অর্থাৎ খাস খতিয়ানভুক্ত নদীর সম্পত্তি, সরকারি কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি, এরকম কিন্তু অহরহ রয়েছে। তাই এই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে।
এজন্য আপনাদেরকে অবশ্যই পূর্বের যে দলিল রয়েছে, পূর্বের যে খতিয়ান রয়েছে, ওই সকল দলিল বা খতিয়ানের সম্পত্তির আকার কি এগুলো বিবেচনা করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে সম্পত্তির যে দুটি খতিয়ানের কথা বলা হয়েছে, একটি এসএ খতিয়ান এবং একটি আরএস খতিয়ান, এই দুটি খতিয়ান দেখে শুনে তারপরে সম্পত্তি ক্রয় করার কথা বলা হয়েছে। এরপরে আরেক শ্রেণীর সম্পত্তি হচ্ছে অর্পিত সম্পত্তি। যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তিদ্বয় অন্য কোনো ব্যক্তির সম্পত্তি ভোগ দখল দেখিয়ে এবং যে ব্যক্তি আসল মালিক তিনি তাকে অর্পণ করেছেন, এক্ষেত্রে চিরস্থায়ীভাবে তাকে হস্তান্তর করে নাই, এজন্য এই সম্পত্তিগুলোর তারা কিন্তু বর্তমান যারা ভোগ দখল করছে বা বিক্রয় করতে চাচ্ছে তারা কিন্তু আসল মালিক কখনোই হতে পারে না। তাই এই ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে। যদি কোনো ব্যক্তি তাই ক্রয় করেও ফেলে তাহলে তার কিন্তু ক্রয়টা অবৈধ বলে বিবেচিত হবে, তিনি সম্পত্তির মালিকানা ঠিক মতো ধরে রাখতে পারবেন না। এরপরে আরেক শ্রেণীর সম্পত্তির কথা বলা হচ্ছে, সেগুলো হলো যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তিদ্বয় সম্পত্তি জবরদখল করে রাখে এবং সম্পত্তির আসল মালিককে সম্পত্তি থেকে বিতাড়িত করে এবং ওই সকল ব্যক্তিদ্বয় সম্পত্তি বিক্রয় করতে চায়, তাহলে তাই সেই সকল সম্পত্তি সাবধানতার সহিত ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। অনেক ক্ষেত্রেই এমন অনেক ঘটনা হয় যে সম্পত্তির ব্যক্তিদ্বয় ভোগ দখল রয়েছে, তারা সম্পত্তিগুলো জানে যে অন্য ব্যক্তির, তাই তারা তড়িঘড়ি করে সম্পত্তিগুলো বিক্রয় করে দিতে চায় এবং তারা ভেজাল মুক্ত থাকতে চায়। এক্ষেত্রে যার কাছে বিক্রয় করে দেওয়া হচ্ছে সেই ব্যক্তিদ্বয় যদি খোঁজ খবর না নিয়ে তড়িঘড়ি করে সম্পত্তিগুলো ক্রয় করে, তাহলে ওই সকল ব্যক্তিদ্বয় কিন্তু সম্পত্তিগুলো ক্রয় করে ঠকবেন, তাদের ক্রয় করাটা অবৈধ হবে, তারা কিন্তু সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন না। এবং আরেক শ্রেণীর সম্পত্তির কথা বলা হচ্ছে, সেগুলো হলো যদি খাস খতিয়ানভুক্ত কোনো সম্পত্তি হয় তাহলে সেই সকল সম্পত্তি ক্রয় করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অর্থাৎ খাস খতিয়ান বলতে সরকারি খাস খতিয়ানভুক্ত একদম, এই ধরনের সম্পত্তি কিন্তু বাংলাদেশে অভাব নেই। এই ধরনের অনেক সম্পত্তি রয়েছে এবং অনেক ব্যক্তিদ্বয় দীর্ঘমেয়াদী লিজ নিয়ে সম্পত্তিগুলো তার নামে পরবর্তীতে বিভিন্ন কায়দা কানুন অবলম্বনের মাধ্যমে রেকর্ডভুক্ত করে, বা পরবর্তী ওয়ারিশরা তারা জানেও না যে সম্পত্তিগুলো খাস খতিয়ানভুক্ত, তাদের পূর্বপুরুষেরা সেই সকল সম্পত্তি লিজ নিয়েছিল। তাহলে এই ধরনের সম্পত্তি যদি হয় সেগুলো ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। এখন ভূমি মালিকদেরকে এই বিষয়টি নিয়ে যথোপযুক্ত তদন্তপূর্বক তারপরে সম্পত্তি ক্রয় করতে হবে এবং এক্ষেত্রে শুধুমাত্র ক্রেতাদেরকে সাবধান করা হচ্ছে না, এবং এক্ষেত্রে যারা বিক্রেতা এই বিষয়গুলো জেনে বুঝে বিক্রয় করছেন তাদেরকেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই ধরনের যে সম্পত্তি রয়েছে সেগুলো যদি কোনো ব্যক্তিদ্বয় ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে বিক্রয় করার চেষ্টা করে বা বিক্রয় করে ফেলে, তাহলে তারা প্রতারক বা আইন বহির্ভূত কাজ করার দায়ে তাদেরকে কিন্তু জেলের আওতায় নিয়ে আসা হবে। এবং যে ব্যক্তিদ্বয় ক্রয় করবেন, এটি যদি প্রমাণিত হয় তারা ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে এই সম্পত্তি ক্রয় করেছেন, তাহলে তারাও জেলের আওতায় আসবেন, বা তারা এই সম্পত্তি ক্রয় করার কারণে বা না জেনেও যদি ক্রয় করে সেক্ষেত্রে তাদের কিন্তু জরিমানা বা জেলও হতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, এই শ্রেণীর যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো ক্রয় করা থেকে বিরত থাকতে হবে এবং যে ব্যক্তিদ্বয় বিক্রয় করতে যাচ্ছেন তাদেরকেও বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে। এবং এই বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নের জন্য বর্তমানে কিন্তু সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে ভূমি অফিস, এসি ল্যান্ড অফিস বা ডিসি অফিসকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও এই সংক্রান্ত বিষয় যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে বা অন্য কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে বা আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্ট করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।